দেখো আজকের ক্লাসে আমরা দুটা টপিক নিয়ে আলোচনা করব। তার একটা টপিক হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, আর তার সাথে আরেকটা টপিক আজকে আলোচনার বিষয় থাকবে, সেটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। তো আজকের ক্লাসে আমরা দুটা টপিক নিয়ে ডিসকাস করব, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস এবং তার সাথে অ্যামনিওসেন্টেসিস। লাস্ট ক্লাসগুলিতে আমরা ডিসকাস করেছি অ্যাবাউট আইইউডিস, ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইসেস, হরমোন রিলিজিং আইইউডি, দেন কপার রিলিজিং আইইউডি, এগুলি কি করে আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করে, বার্থ কন্ট্রোলে কি করে হেল্প করে, সেটা আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব এই যে স্লাইড তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে পিলস গুলি আছে, ট্যাবলেটস গুলি আছে, এগুলি কি করে আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করে, এগুলি কি করে বার্থ কন্ট্রোলে হেল্প করে, আর এগুলির কেমিক্যাল কম্পোজিশনই বা কি, সেগুলি সম্পর্কেই আজকের ক্লাস আমাদের। দেখো, যেগুলি ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, সেগুলির মধ্যে এরকম বার লেখা থাকে না, ডে লেখা থাকে। তো এইভাবে ডে লেখা থাকে, তোমাকে এই ডে গুলি ফলো করতে হবে, ঠিক আছে? সেই হিসাবে তোমাকে চলতে লাগবে, এইভাবে ডে ফলো করে যেতে লাগবে। কবে কোনটার থেকে স্টার্ট করবে সেটাও লেখা আছে, কয়দিন তুমি খাবে না সেটাও লেখা আছে। অর্থাৎ তোমাকে এই যেটা স্ট্রিপ পাওয়া যাচ্ছে, স্ট্রিপের মধ্যে কমপ্লিট ডাইরেকশনস আছে যে কোন দিন কোনটা ট্যাবলেট তুমি খাবে এবং কোনটার থেকে স্টার্ট করবে, ঠিক আছে? দেখো, এই যে কন্ট্রাসেপটিভ পিলস যেগুলি আছে না, এই কন্ট্রাসেপটিভ পিলসগুলি সাধারণত এগুলির মধ্যে একটা স্টিরয়েডস হরমোন ইউজ করা থাকে, আর সেই স্টিরয়েড হরমোনটার নাম হচ্ছে প্রোজেস্টেরন। আমি হরমোনটার নাম লিখে দিচ্ছি, হরমোনটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। ইন মোস্ট অফ দি কন্ট্রাসেপটিভ পিলস দিস স্টিরয়েড হরমোন ইজ ইউজড। এগুলির মধ্যে প্রোজেস্টেরন হরমোনটা আছে। আজকাল অবশ্য প্রোজেস্টেরন হরমোনের সাথে আরেকটা হরমোন এখানে অ্যাড করা হয়, সেই হরমোনটার নাম হলো ইস্ট্রোজেন। এই ধরনের পিলস গুলাকে বলা হবে কম্বাইন্ড পিল, যার মধ্যে দুটা সেক্স হরমোন ইউজ করা থাকে, প্রোজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন। এখন ব্যাপার হচ্ছে, এই যে কন্ট্রাসেপটিভ পিলস যেগুলি প্রিপারেশনের সময় প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন ইউজ করা হয়, এগুলি কি করে বার্থ কন্ট্রোল করে, কি করে এগুলি আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করতে পারে, সে ব্যাপারটা বুঝতে হবে। দেখো, যেহেতু এখানে প্রোজেস্টেরন হরমোন ইউজ করা হচ্ছে, এই পার্টিকুলার হরমোনটা কিন্তু এটা অ্যান ওভুলেটরি হরমোন, এটা অ্যান ওভুলেশনের সৃষ্টি করে। অ্যান ওভুলেশন মিনস যে ফিমেল রেগুলার ইউজার, যে ফিমেল এগুলি রেগুলার খায়, তার কিন্তু ওভুলেশন হয় না। ওর যে ওভারি আছে, সে ওভারিতে না এগ ফর্মেশন হয়, না এগটা রিলিজ হতে পারে। কাজেই এই যে কন্ট্রাসেপটিভ পিলস ইউজার্স, তাদের মধ্যে অ্যান ওভুলেশন একটা ইফেক্ট ক্রিয়েট হয়। তো সেই সমস্ত ওমেন্স এগ ফর্মেশনও করে না, এগ রিলিজও করে না। তো এই অবস্থায় ফার্টিলাইজেশন তো কোনো চান্সেসই নেই, কাজে বাচ্চা হওয়ারও কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? তো এটা একটা ইফেক্ট প্রোজেস্টেরন হরমোনের। 2 নাম্বার যেটা ইফেক্ট, সেটা আমি দেখাচ্ছি, সেটা কি করে দেখে নাও। ইউটেরাসের ছবি একটা নিয়ে নিচ্ছি আমি এখান থেকে। আচ্ছা, এই ডায়াগ্রামটাই নেই আমরা। এখানে দেখো, যারা রেগুলার ইউজার অফ কন্ট্রাসেপটিভ পিলস, তাদের যেটা ইউটেরাস, এই ইউটেরাসের যেটা ওয়াল, এই ওয়াল কিন্তু 3টা লেয়ারে তৈরি। এর আউটার মোস্ট যেটা ওয়াল লেয়ার, সেটাকে বলা হয়
পেরিমেট্রিয়াম, মিডিল যেটা মাস্কুলার ওয়াল লেয়ার এটাকে বলা হয় মায়োমেট্রিয়াম, আর একদম ইনারমোস্ট ভিতরের যেটা ওয়াল লেয়ার এটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। দিস ইজ নোন অ্যাজ এন্ডোমেট্রিয়াম। তো ইউটেরাসের যেটা ওয়াল এটা তিনটা লেয়ারে তৈরি। দ্য আউটারমোস্ট ওয়াল লেয়ার ইজ নোন অ্যাজ পেরিমেট্রিয়াম, the middle wall layer is known as myometrium, and the innermost wall layer is known as endometrium. তো এই তিনটা ওয়াল লেয়ার থাকে। যে ওমেন রেগুলার এই ধরনের কন্ট্রাসেপটিভ পিলস খেয়ে থাকে তাদের কি হয়, তাদের এই যেটা এন্ডোমেট্রিয়াম যেটা ওয়াল, দ্য ইনারমোস্ট যেটা ওয়াল লেয়ার, এটার মধ্যে বিভিন্ন ধরনের হিস্টোলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল চেঞ্জেস চলে আসে। এই যেটা এন্ডোমেট্রিয়াম এর টিস্যুর যেটা স্ট্রাকচার বা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এবং এর যেটা বায়োকেমিক্যাল ফাংশন, কারণ তোমরা মনে রাখবে ইউটেরাসের যেটা এন্ডোমেট্রিয়াম ওয়াল এটা কিন্তু গ্ল্যান্ডুলার, এর মধ্যে বিভিন্ন ধরনের গ্ল্যান্ডস আছে যার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল সিক্রেশন হয়, একটা বায়োকেমিক্যাল ফাংশনস আছে। কিন্তু রেগুলার কন্ট্রাসেপটিভ পিল ইউজ করলে এই যেটা এন্ডোমেট্রিয়াম এর যেটা স্ট্রাকচার, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এবং এর যেটা বায়োকেমিক্যাল ফাংশনস এর মধ্যে কিছু চেঞ্জেস চলে আসে, ঠিক আছে? যার ফলে কি হয়, যদি কোনো কারণেও দেখো ওভারি আছে, ওভারি থেকে কি রিলিজ হয়, এগ রিলিজ হবে এবং সেই এগ ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে সেটা পাস হবে ইউটেরাসে। এই অবস্থায় কোন ফিমেল ইফ রিসিভস ম্যানস স্পার্ম, যদি রিসিভ করে আর সেই সময় যদি একটা ফার্টিলাইজড হয়, তাহলে ফার্টিলাইজড এগ কিসে পরিণত হবে, একটা এমব্রায়োতে। সেই এমব্রায়োটা ধীরে ধীরে ফ্যালোপিয়ান টিউব থেকে বের হয়ে আসবে এবং ইউটেরাসের যেটা এন্ডোমেট্রিয়াম, দ্য ইনারমোস্ট যেটা গ্ল্যান্ডুলার ওয়াল লেয়ার, এর মধ্যে সেটা ইমপ্ল্যান্টেশন হয়। এখানে গিয়ে সেটা প্ল্যাসেন্টা ফর্মেশন করে, এখানে গিয়ে ফিক্সড হবে বস্তুটা, এখানে গিয়ে ফিক্সড হবে বাই ফর্মিং দ্য প্ল্যাসেন্টা। কিন্তু যে ওমেনগুলি রেগুলার কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করছে, খাচ্ছে, তাদের ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম ওয়ালটার হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে এমন কিছু চেঞ্জেস চলে আসে, এর যেটা বায়োকেমিক্যাল সিক্রেশনের মধ্যে এমন কিছু চেঞ্জেস চলে আসে, যার ফলে যদিও কোনো সময় ফার্টিলাইজেশন হয়েও থাকে, আলটিমেট এমব্রায়োটা এসে কিন্তু ইউটেরাসের মধ্যে ফিক্সড হতে পারবে না, কোনো প্ল্যাসেন্টা ফর্মেশন হতে পারবে না, কাজে সেই এমব্রায়োটা ইউটেরাস থেকে বের হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে কন্ট্রাসেপটিভ পিলস ইউজার্স যারা, ঠিক আছে, তাদেরকে আনওয়ান্টেড প্রেগন্যান্সিস থেকে তাদেরকে প্রিভেন্ট করে, ঠিক আছে? তাই আমি দুটা ব্যাপার বললাম। 3 নম্বর, যারা রেগুলার কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করে তাদের এই পার্টটাকে আমি বলে দিচ্ছি আগে। এই কমপ্লিট পার্টটা হচ্ছে ইউটেরাস, এখান থেকে আরম্ভ করে এতটুক পার্ট হচ্ছে ইউটেরাস, এটা ভেজাই না। তো ইউটেরাসের এই যেটা লোয়ার মোস্ট পার্ট, একদম নিচের যেটা অংশ, এই অংশটাকে বলা হয় সার্ভিক্স। দিস পার্ট ইজ নোন অ্যাজ, এই অংশটাকে বলা হয় সার্ভিক্স, ওকে? আর এর মধ্যে যে ক্যানেলটা তুমি দেখছো এটাকে বলা হয় সার্ভিক্যাল ক্যানেল। দিস ক্যানেল ইজ নোন অ্যাজ সার্ভিক্যাল ক্যানেল, ওকে? আচ্ছা, এবার এই যেটা সার্ভিক্যাল ক্যানেল, এর ভিতরে এক ধরনের ফ্লুইডস থাকে, এর ভিতরে এক ধরনের ফ্লুইড থাকবে, ঠিক আছে? ভিতরে ফ্লুইড থাকে। আচ্ছা, এই যেটা ভিতরে যেটা ফ্লুইড থাকে, যেটা সার্ভিক্যাল মিউকাস বলে বলা হয়, এটাকে ভিতরের এই ফ্লুইডটাকে বলা হয় সার্ভিক্যাল মিউকাস, মিউকাস বলেও বলা হয়। এই সার্ভিক্যাল মিউকাসটা কি হয়, এটার থিকনেসটা বেড়ে যায়, ভিসকোসিটিটা বেড়ে যায়, এটা ঘন হয়ে যায়, অল্প ডেন্স হয়ে যায়, যার ফলে ইফ ফিমেল রিসিভস স্পার্ম, ম্যানস স্পার্মস ইন হার ভ্যাজাইনা,
ঠিক আছে, সেই স্পার্মগুলি ইউটেরাসের ভিতরে যদি প্রবেশ করতে চায় তাহলে তাকে এই সার্ভিক্যাল ক্যানেলের মধ্য দিয়ে তাকে পাস হতে লাগবে। ওকে, সার্ভিক্যাল ক্যানেলের মধ্য দিয়ে পাস হতে লাগবে। আর সেখানে থাকা যেটা সার্ভিক্যাল মিউকাস, এটা যদি ডেন্স হয়ে যায় তাহলে স্পার্মের পক্ষে এটা একটা স্ট্রং ব্যারিয়ার হিসাবে কাজ করে, স্ট্রং একটা ব্যারিয়ার হিসাবে কাজ করে। বেশিরভাগ স্পার্মেই এই ব্যারিয়ারটাকে ক্রস করে ভিতরে যেতে পারে। এগুলি এফেক্ট কেন হয়? এগুলি এফেক্ট হয় ডিউ টু রেগুলার ইউজ অফ কন্ট্রাসেপটিভ পিলস। এবং আরেকটা ফাংশন হচ্ছে ইনহিবিশন অফ মোটিলিটি অ্যান্ড সিক্রেটরি অ্যাক্টিভিটি অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। রেগুলার যদি কন্ট্রাসেপটিভ পিলস খেয়ে থাকে, ঠিক আছে, তার থেকে কি হয়, এই যেটা ফ্যালোপিয়ান টিউব তুমি দেখছো, এই যেটা ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবের কি আছে, এটার মধ্যে একটা মোটিলিটি আছে। এই ফ্যালোপিয়ান টিউবটার মধ্যে একটা মুভমেন্টস হয়, ঠিক আছে। যেমন আমরা যখন কিছু খাই, খেয়ে যখন আমরা খাওয়াটাকে স্টমাকের মধ্যে দেই, তোমার যেটা ইন্টেস্টাইনের মধ্যে একটা মুভমেন্ট হয়, ও কি করে, খাওয়াটাকে ধীরে ধীরে ঠেলে দেয়, পুশ করে টুয়ার্ডস ইওর রেকটাম। ঠিক তেমনি ওভারির থেকে যখন কোনো এগ রিলিজ হয়, সেই এগটা ফ্যালোপিয়ান টিউব রিসিভ করে, এরপর ফ্যালোপিয়ান টিউব ধীরে ধীরে এই এগটাকে পুশ করে টুয়ার্ডস দ্য ইউটেরাস। কিন্তু যে ওমেনগুলি রেগুলার কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করে, খায়, তাদের কিন্তু এই যেটা ফ্যালোপিয়ান টিউবের যেটা মোটিলিটি বা মুভমেন্ট, সেটা ইনহিবিট হয়, সেটা কমে যায়। এছাড়াও এই এগটা ভিতরে সার্ভাইভ করতে গেলে ফ্যালোপিয়ান টিউবের যেটা ওয়াল, তার থেকে বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল সিক্রেশন হতে লাগে। কিন্তু কন্ট্রাসেপটিভ পিলসের যেটা অ্যাকশন, ওর যেটা এফেক্ট, তার ফলে কি হয়, ফ্যালোপিয়ান টিউবের ভিতরে এই গ্ল্যান্ডুলার সিক্রেশনটা কমে যায়, যার ফলে এই এগগুলিও কি হয় না, এগুলো সার্ভাইভ করতে পারে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কন্ট্রাসেপটিভ পিলস, এই কন্ট্রাসেপটিভ পিলসগুলি অ্যাকচুয়ালি তৈরি হয়েছে, এগুলো হরমোনাল প্রিপারেশন। এর মধ্যে বেসিক্যালি দুটা হরমোন ইউজ করা হয়, একটা হচ্ছে তোমার প্রোজেস্টেরন, আর কিছু কিছু পিলস আছে যেগুলির মধ্যে প্রোজেস্টেরনের সাথে, মানে এই হরমোনটার সাথে, ঠিক আছে, এটার সাথে আরেকটা হরমোন ইউজ করা থাকে, প্লাস করা থাকে, সেই হরমোনটার নাম হলো ইস্ট্রোজেন। তখন এটাকে কম্বাইন্ড পিল বলে বলা হয়। আর এই কন্ট্রাসেপটিভ পিলস এগুলি কি করে বার্থ কন্ট্রোলে হেল্প করে, এটা কি করে একটা ইফেক্টিভ কন্ট্রাসেপটিভ হিসাবে কাজ করে, সেটা আমি তোমাদের কাছে এক্সপ্লেইন করে দিলাম। ঠিক আছে, আমি আবার রিপিট করে দিচ্ছি। কন্ট্রাসেপটিভ পিলস এর যেটা অ্যাকশন, ওর যেটা এফেক্ট, তার ফলে কি হয়, ওভুলেশন হবে না। অর্থাৎ এই যেটা ওভারি, দুটা ওভারি আছে, ওভারির ভিতরে গ্রাফিয়ান ফলিকেল তৈরি হবে, ঠিক আছে, তার মধ্যে এগ তৈরি হবে, একটা রিলিজ হবে, কিন্তু এই প্রসেসটা কি হয়, বন্ধ হয়ে যায়, ওভুলেশন হবে না। ঠিক আছে, ভিতরে গ্রাফিয়ান ফলিকেলের ভিতরে এগ ডেভেলপড হবে না, ওভুলেশন হবে না, এগ রিলিজড হবে না। তাহলে ফিমেলের যদি এগেই ফর্মেশন না হয়, সে যদি এগটাকে রিলিজই না করে, তাহলে সেখানে তো বাচ্চা হওয়ার কোনো চান্সেসই নেই, কারণ ফার্টিলাইজেশনই হবে না। তো এটা একটা 1 নাম্বার অ্যাকশন। 2 নাম্বার কি অ্যাকশন? 2 নাম্বার আমি বললাম কন্ট্রাসেপটিভ পিলস এর যেটা আরেকটা প্রভাব, সেটা হচ্ছে ইউটেরাসের যেটা এন্ডোমেট্রিয়াম ওয়াল, এটার মধ্যে কিছু হিস্টোলজিক্যাল এবং বায়োকেমিক্যাল চেঞ্জেস এখানে ক্রিয়েট করে, যার ফলে এটা টক্সিক হয়ে যায়। ভিতরে কোনো স্পার্ম এসে যদি এর সংস্পর্শে যায়, তো এটা টক্সিক হয়ে যায়, স্পার্মের যেটা ফার্টিলাইজেশন ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে যাবে। এবং কোনো কারণে যদি এগ রিলিজও হয় এবং সেটা যদি ফার্টিলাইজডও হয়, আলটিমেট সেই এমব্রায়োটা এসে তখন আর ইউটেরাসের মধ্যে প্ল্যাসেন্টা ফর্মেশন করতে পারবে না, কারণ ইউটেরাসের যেটা এন্ডোমেট্রিয়াম ওয়াল, এটার মধ্যে হিস্টোলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল কিছু চেঞ্জেস চলে আসে। ওকে, থার্ড যেটা, সেটা আমি বলছিলাম, এই যেটা ইউটেরাসের যেটা লোয়ার মোস্ট পার্ট, এই পার্টটাকে বলা হয় সার্ভিক্স পার্ট। এই পার্টটাকে বলা হয় সার্ভিক্স পার্ট, ঠিক আছে। এবং এখানে তুমি যেটা ক্যানেল দেখছো, এই ক্যানেলটাকে বলা হয় সার্ভিক্যাল ক্যানেল, যার ভিতরে একটা মিউকাস থাকে। কিন্তু কন্ট্রাসেপটিভ পিলের আরেকটা প্রভাব হচ্ছে কি, এই মিউকাসটাকে ডেন্স করে দেয়,
যার ফলে স্পার্মের পক্ষে এটা একটা স্ট্রং ব্যারিয়ার হিসাবে কাজ করে, স্পার্ম এটাকে ক্রস করে ইউটেরাসের ভিতরে প্রবেশ করতে পারে না। আর একটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিলের আরেকটা প্রভাব হচ্ছে যে এর ফলে কি হয়, ফ্যালোপিয়ান টিউবের যেটা মুভমেন্ট সেটা নষ্ট হয়ে যায়, এবং ফ্যালোপিয়ান টিউবের ভিতর যেগুলি গ্ল্যান্ডস থাকে এরা যে সমস্ত বায়োকেমিক্যাল সিক্রেশন করে যেটা এগের সার্ভাইভেলিটির জন্য প্রয়োজন আছে সেগুলি সিক্রেশনটাকে ইনহিবিট করে দেয়। তো এইভাবে কন্ট্রাসেপটিভ পিলস এভাবে বার্থ কন্ট্রোলে কি করে, হেল্প করে। এবার কন্ট্রাসেপটিভ পিলস বাজারে অনেক ধরনের আছে, তার মধ্যে একটা কন্ট্রাসেপটিভ পিলস হলো যেটা আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে, সেটা নাম হচ্ছে সাহেলি। পিকচারটা আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়া, এটা মুছে রেকর্ডিং চলছে, দাঁড়াও 1 মিনিট। এই যে, ঠিক আছে, এই যে কন্ট্রাসেপটিভ পিলস, এটা দেখে নাও। এটা নিয়ে তোমাদের প্রশ্ন আসে ভবিষ্যতে, তোমরা যখন হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম দিবে, যদি সব পরিস্থিতি ঠিক থাকে, ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা একটা প্রায় এসে থাকে। এই যেটা কন্ট্রাসেপটিভ পিলস, এটার নাম রাখা হয়েছে সাহেলি, ঠিক আছে, সাহেলি। এবং মনে রাখবে এই কন্ট্রাসেপটিভ পিলটা এটা কিন্তু নন স্টিরয়েডাল, এটা নন স্টিরয়েডাল একটা কন্ট্রাসেপটিভ পিলস, যার জন্য এখানে এই পিলটার সাইড ইফেক্ট খুব কম, ঠিক আছে, সাইড ইফেক্টটা খুব মিনিমাম। ওকে, তাহলে এটা নন স্টিরয়েডাল একটা কন্ট্রাসেপটিভ পিলস যেখানে কোনো স্টিরয়েড জাতীয় বস্তু ব্যবহার নেই, আর প্লাস এটা সাইড ইফেক্টটা খুব কম। এই যেটা সাহেলি, ঠিক আছে, কন্ট্রাসেপটিভ পিলস, এটা আমাদের দেশেই তৈরি, CDRI, সম্পূর্ণ নাম হচ্ছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। এটা কোথায় আছে? এটা আমাদের লখনৌতে আছে, ঠিক আছে, লখনৌ, উত্তরপ্রদেশের যে লখনৌ, সেখানে আমাদের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট আছে। সেখান থেকে সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা এই নন স্টিরয়েডাল অ্যান্ড মোস্ট সেফ কন্ট্রাসেপটিভ পিলস তারা ডেভেলপ করে, ঠিক আছে, নাম হচ্ছে সাহেলি। এটার উপরে প্রশ্ন কিন্তু এসে থাকে। ওকে, এবং এই সাহেলি কিভাবে কাজ করে, কাজ করার প্রসেসটা প্রায় একই রকম। আর এটা অ্যাকচুয়ালি অল্প আগে যে আমি তোমাকে বলেছিলাম, মনে আছে তো, অল্প আগে যেটা বললাম সেটা কি, যে কন্ট্রাসেপটিভ পিল কি করে বার্থ কন্ট্রোলে হেল্প করে। নাম্বার একটা পয়েন্ট বলেছিলাম, সেখানে যেটা সার্ভিক্স, যেটা ইউটেরাস, আমি আবার স্লাইডটা দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে, স্লাইডটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই জায়গায় যেটা মিউকাস থাকে, এটা সার্ভিক্স পার্ট, সার্ভিক্যাল ক্যানেল, এর ভিতর যেটা মিউকাস আছে সেটার মধ্যে সেটাকে ডেন্স করে দেয়, ঘন করে দেয়, থিকনেসটা বাড়িয়ে দেয়। আর পাশাপাশি এই যেটা ইউটেরাস, তার যেটা এন্ডোমেট্রিয়াম ওয়াল, এটার মধ্যে কিছু হিস্টোলজিক্যাল এবং বায়োকেমিক্যাল চেঞ্জেস ক্রিয়েট করে দেয়, যার ফলে কি হয়, আনওয়ান্টেড প্রেগনেন্সি হতে পারে না, এমব্রায়ো এখানে এসে ইমপ্ল্যান্টস হতে পারে না, কোনো প্ল্যাসেন্টা ফর্মেশন করতে পারে না, এটা টক্সিক হয়ে যায় ফর দ্য স্পার্ম। আর প্লাস সার্ভিক্যাল ক্যানেলের ভিতরে থাকা যেটা মিউকাস, এটা এতটাই ঘন হয়ে যায় যে কোনো ধরনের স্পার্ম সহজে এটাকে ক্রস করে ইউটেরাসের ভিতরে ঢুকতে পারে না। তো সাহেলি এভাবে কি করে, এভাবে একটা ইফেক্টিভ কন্ট্রাসেপটিভ পিল হিসাবে কি করছে, কাজ করতে থাকে। ওকে, তো আমরা এতটুকু বুঝে নিলাম। এবার কন্ট্রাসেপটিভ পিলস অনেক প্রকারের থাকে, আমি আরো কয়েকটা টাইপ তোমাদের দেখাচ্ছি। এবার দেখাবো আমি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস। ওকে, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস, দেখো এটা একটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, সিঙ্গেল ডোজ।
রাখে। আচ্ছা, এরকম বিভিন্ন ব্র্যান্ডের নামে আছে। এটা যেমন আনওয়ান্টেড নাম দিয়েছে, এই যেটা পিল এটার নাম দিয়েছে আনওয়ান্টেড ম্যানকাইন্ড কোম্পানির। আর এটার যেটা কেমিক্যাল কম্পোজিশন সেখানে আছে মাই ফেপ্রিস্টন। এই প্রশ্নটা এসে থাকে যে ইমার্জেন্সি যেগুলি কন্ট্রাসেপটিভ পিলস তার কেমিক্যাল কম্পোজিশনটা কি, একটা কেমিক্যালের নাম বলো, কি রাসায়নিক বস্তু এখানে আছে, এখানে কি রাসায়নিক বস্তু আছে, মাই ফেপ্রিস্টন। আচ্ছা, এটা অনেক সময় কি হয়, কোনো ধরনের প্রোটেকশন না নিয়ে যদি ইন্টিমেট সেক্সুয়াল রিলেশনশিপে কেউ ইনভলভ হয়, আর যদি কোনো ধরনের সন্দেহ থাকে যে না ঠিক আছে আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়তো এসে যেতে পারে, যদি এরকম কোনো ধরনের ডাউট অ্যারাইজ হয় আর কোনো ধরনের প্রোটেকশন না নিয়ে কোনো ধরনের কন্ডম আদি ব্যবহার না করেই যদি ইন্টিমেট সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে ইনভলভ হয়েছে, তাহলে 72 ঘন্টার ভিতরে 72 আওয়ার্স 72 ঘন্টার ভিতরে এই ওষুধটা খেয়ে নিতে লাগবে। এই জন্য এটাকে বলা হয়েছে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস। ঠিক আছে, 72 ঘন্টার ভিতরে এটা খেয়ে নিতে লাগবে। কোনো কোনো কন্ট্রাসেপটিভ পিলস এর মধ্যে আরেকটা কেমিক্যাল ইউজ করা হয়, তার নাম হচ্ছে লিভো নর জেস্ট্রেল। ঠিক আছে, জেস্ট্রল, লিভো নট জেস্ট্রল। অবশ্যই এটার মধ্যে কি আছে, মাই ফেপ্রিস্টনস আছে। তো এগুলি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস, 72 ঘন্টার ভিতরে এটা খেতে লাগবে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি কি করে, এই যেটা মাই ফেপ্রিস্টন নামের যেটা কেমিক্যাল এর মধ্যে যেটা আছে, এটা অ্যাকচুয়ালি কি করে, ইট ব্লকস দি অ্যাকশন অফ প্রোজেস্টেরন। এই যেটা মাই ফেপ্রিস্টনস আছে, এটা প্রোজেস্টেরন হরমোনের যেটা অ্যাকশন সেটাকে কি করে, ব্লক করে দেয়। ঠিক আছে, যার জন্য প্রেগনেন্সিটা আসতে পারে না। কারণ প্রোজেস্টেরন হরমোন হচ্ছে এটা প্রেগনেন্সি হরমোন, এই প্রোজেস্টেরন হরমোনটাই প্রেগনেন্সিটাকে মেনটেইন করবে। আর যদি প্রোজেস্টেরন হরমোনটাকে ব্লক করে দেওয়া যায় তাহলে প্রেগনেন্সিটা কন্টিনিউ হবে না, টার্মিনেট হয়ে যাবে। কাজে মাই ফেপ্রিস্টন এটা একটা প্রোজেস্টেরন হরমোন ব্লকার। এটা শরীরে গিয়ে যেটা প্রোজেস্টেরন হরমোন সেটাকে ব্লক করে দিবে, এটাকে কাজ করতে দিবে না। আর যার ফলে প্রেগনেন্সিটা কন্টিনিউ হয় না। যদি কোনো কারণে প্রেগনেন্সি এসেও থাকে সেটা মাঝখানে টার্মিনেট হয়ে যাবে ডিউ টু অ্যাবসেন্স অফ প্রোজেস্টেরন, কারণ এটা গিয়ে প্রোজেস্টেরন হরমোনটাকে ব্লক করে দেবে। ওকে, এই গেল আমাদের তোমার কন্ট্রাসেপটিভ পিলস কি করে কাজ করে। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার অ্যামনিওসেন্টেসিস নিয়ে আলোচনা করার আগে আমরা আরেকটা কন্ট্রাসেপটিভ মেথডস আমরা দেখব, যে এগুলি তো দেখলেই এগুলি বিভিন্ন ধরনের পিলস আদি আছে যেটার দ্বারা বার্থ কন্ট্রোল করা যেতে পারে। আর এবার কিছু সার্জারি প্রসেস আছে, কিছু সার্জারি আছে, ঠিক আছে, যার দ্বারাও কি হতে পারে, তুমি পার্মানেন্টলি বার্থ কন্ট্রোল করতে পারো। আমরা সেটা দেখে নিই একবার। দু ধরনের সার্জারি আছে, আর সাধারণত এটা রিভার্সেবল না। দেখো, আজকে কোনো ওমেন যদি রেগুলার কন্ট্রাসেপটিভ পিলস খাচ্ছে, পরে যদি তার বাচ্চার দরকার হয় যে না একটা ঠিক আছে বেবি হলে ভালো হবে, কোনো কথা নাই, সে কন্ট্রাসেপটিভ পিলস খাওয়াটাকে ডিসকন্টিনিউ করে দিবে এবং নর্মাল ও প্রেগনেন্সি এসে যাবে, নর্মালি ও কনসিভ করে যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি একবার সার্জারি করে নেয় তো এটা ইররিভার্সেবল। ঠিক আছে, একবার সার্জারি করে নিলে ব্যাপারটা প্রায় ইররিভার্সেবল হয়ে যায়, এরপরে বাচ্চা চাইলেও কিন্তু আর সম্ভব হবে না হয়তো। আচ্ছা, এখানে পুরুষের সার্জারি করা যেতে পারে। পুরুষের শরীরে যেটা সার্জারি করা হয় সেই সার্জারিটাকে বলা হয় ভ্যাসেকটমি। আর ফিমেল সেও সার্জারি করে নিতে পারে আর বাচ্চা টাচ্চা হবে না, সেই সার্জারি প্রসেসটাকে বলা হয় টিউবেক্টমি। ওকে, তো ভ্যাসেকটমি অ্যান্ড টিউবেক্টমি। ভ্যাসেকটমিতে কি করা হয়, এখানে দেখো দিস ইজ দ্য টেস্টিস, এ দুটা হচ্ছে টেস্টিস। তো টেস্টিস ও স্পার্ম তৈরি করবে, আর সেই স্পার্মটা কোথায় কালেকশন হয়, স্পার্ম কালেক্ট হয় ইপিডিডাইমিস। এখানে ইপিডিডাইমিস এই পার্টটা হচ্ছে ইপিডিডাইমিস, এই যে দেখছি স্ট্রাকচারটা এটা ইপিডিডাইমিস।
এখানে স্পার্মটা কালেক্ট হয়, স্টোর হয়। এরপরে এখান থেকে স্পার্মটা, এই যেটা স্পার্ম ক্যারিং ডাক্ট তুমি দেখছো, এটাকে বলা হয় ভাসা ডেফারেন্সিয়া, এটা দিয়ে শেষ পর্যন্ত কি হয়, এটার ইজাকুলেশন হয়। ওকে, পুরুষের যখন ইজাকুলেশন হয়, সে ইজাকুলেটেড যেটা সেমেন, তার মধ্যে যে স্পার্মগুলি থাকে, সেই স্পার্মগুলি কোথার থেকে আসে, সেটা আসে ইপিডিডাইমিস থেকে। এটা স্পার্ম ক্যারিং ডাক্ট, এটা দিয়ে স্পার্মগুলি বের হবে। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে, যদি আমরা এই ডাকটাকে এখানে কেটে দিই, দেখো ছবিতে দেখানো হচ্ছে ডাকটাকে কেটে দেওয়া হচ্ছে, ভাষা ডেফারেন্সিয়া ডাকটাকে, দুটা ডাককে কেটে দেওয়া হয়, কেটে এটাকে ক্লিপ মেরে দেওয়া হয়। আলটিমেট কি হবে, এই পুরুষ সাধারণভাবে সে যৌন মিলনে ভাগ নিতে পারবে, কোনো অসুবিধা নেই, এবং স্বাভাবিকভাবেই তার স্যামেনও ইজাকুলেট হবে, তার বীর্যস্খলনও হবে, কিন্তু সেই বীর্য বা স্যামেনের মধ্যে কোনো স্পার্ম থাকবে না, কারণ সেই স্পার্মগুলি আসতে পারে। কাজেই এই পুরুষের যেটা স্যামেন, ইজাকুলেটেড স্যামেন, সেখানে কোনো স্পার্ম পাওয়া যাবে না। কাজে এই ধরনের স্যামেনের দ্বারা ফার্টিলাইজেশনও হবে না, প্রেগনেন্সিও আসবে না। কাজে এটা একটা সার্জিক্যাল মেথড অফ কন্ট্রাসেপশন। ঠিক আছে, এটা সার্জিক্যাল একটা কন্ট্রাসেপটিভ মেথডস। আরেকটা সার্জিক্যাল কন্ট্রাসেপটিভ মেথডস আছে যেটাকে বলা হয় টিউবেক্টমি, যেটা ফিমেলের শরীরে করা হয়। এখানে সিম্পল, এটা হচ্ছে এগ ক্যারিং ডাক্ট কল দি ফ্যালোপিয়ান টিউবস অর ওভিডাক্ট। তো এখান থেকে এগ রিলিজ হবে বা এখান থেকে এগ রিলিজ হবে। এখন মাঝখানে যদি ডাকটাকে কেটে দেওয়া হয়, কেটে এটা বেঁধে দেওয়া হয়, তা আলটিমেটলি এখান থেকে এগ তো আসতেই পারছে না। প্লাস ইফ ফিমেল রিসিভস ম্যানস স্পার্ম, যদি ওই স্পার্ম রিসিভও করে, সে স্পার্ম কোথায় যাবে, এই ডাক তো এখানে কাটা। কাজে স্পার্মের সঙ্গে এগের কোনো সম্পর্কই হবে না, কোনো ফিজিক্যাল কন্ট্যাক্টই হবে না। কাজে এটা একটা ভেরি ইফেক্টিভ কন্ট্রাসেপটিভ মেথডস, কিন্তু এটা সার্জিক্যাল। ঠিক আছে, এটা সার্জিক্যাল মেথডস, আর এটা সহজে এটা আবার রিভার্সেবল হয় না। আজকে সার্জারি করে নিল, কালকে যদি বলে যে না আমাদের একটা বেবির দরকার, একটা বাচ্চার দরকার, সেটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলি হচ্ছে আমি দুটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এখন। হ্যাঁ, তো একটা ছিল তোমার কন্ট্রাসেপটিভ পিলস, আরেকটা কি নিয়ে আলোচনা করলাম আমরা, সেটা হচ্ছে যে তোমার সার্জিক্যাল মেথডস, কি করে এটা করা যেতে পারে। ওকে, এবার আচ্ছা, এখন আলোচনা যেটা আমি করব সেটা হচ্ছে তোমার অ্যামনিওসেন্টেসিস। দেখো অ্যামনিওসেন্টেসিস ব্যাপারটা কি, এটা আমি দেখাচ্ছি তোমাদের। ডায়াগ্রাম একটা বের করে নিয়ে আমি, ছবিটা নাই, ঠিক আছে। আচ্ছা, ছবিটা ছিল, এই তো পেয়ে গেছি। ওকে, দিস ইজ অ্যামনিওসেন্টেসিস প্রসেস। এখানে কি করা হয় দেখে নাও। অ্যামনিওসেন্টেসিসে অ্যাকচুয়ালি এখানে এটা প্রি নেটাল মেডিকেল ডায়াগনোসিস। এখানে কি হয়, এই যেটা একটা হিউম্যান ফিটাস যেটা ডেভেলপড হচ্ছে ইনসাইড দ্য ওম, অর্থাৎ ইউটারাসের ভিতরে, এখানে এই বেবিটাকে ঘিরে কিন্তু একটা ফ্লুইড থাকে। বেবিটার যে ডেভেলপ হয় না, একটা হিউম্যান ফিটাস যখন বিকাশ হতে থাকে, সেটাকে ঘিরে একটা ফ্লুইড থাকে, অ্যান্ড দ্যাট ফ্লুইড ইজ নোন অ্যাজ, এই ফ্লুইডটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইডস। দিস ইজ নোন অ্যাজ অ্যামনিওটিক ফ্লুইড। এই যেটা অ্যামনিওটিক ফ্লুইড, এর মধ্যে এমব্রায়োনিক সেলস থাকে, এর মধ্যে থাকে এমব্রায়োনিক সেলস, অর্থাৎ এই যেটা বেবি ডেভেলপ হচ্ছে ফিটাস, এর এমব্রায়োনিক সেলস এর মধ্যে ফ্রি এমব্রায়োনিক সেলস পাওয়া যায়।
তো ডক্টর কি করে, আল্ট্রাসাউন্ড মনিটরিং এর দ্বারা বাচ্চাটার পজিশনটাকে তারা জাজমেন্ট করে, আর একটা লং নিডল ভিতরে ইনজেক্ট করে দেয়, ঢুকিয়ে দিয়ে এই যেটা ফ্লুইড, কিছু ফ্লুইড এখান থেকে কি করে, কালেক্ট করে নেয়। দিস দ্য অ্যামনিওটিক ফ্লুইড, কিছু ফ্লুইড কালেক্ট করে নিবে এবং সেই ফ্লুইডের মধ্যে যেগুলি ফিটাল সেলস আছে, দ্য এমব্রায়োনিক সেলস, সেগুলিকে কালচার করবে। কালচার করার পর সেই সেলগুলির ক্রোমোজোমগুলোকে অ্যানালাইসিস করবে। যেহেতু এটা হিউম্যান বেবি, নিশ্চয় তার প্রত্যেকটা সেলের মধ্যে কয়টা করে ক্রোমোজোম থাকবে, 46টা করে ক্রোমোজোম থাকবে। এখন কোনো সময় যদি ক্রোমোজোমের সংখ্যা এক্সেস পাওয়া যায়, বা কোনো সময় যদি ক্রোমোজোমের সংখ্যা কম আছে, তো সেটা একটা জেনেটিক ডিসঅর্ডারস হতে পারে। আমরা দেখবো এগুলি ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লিনফেল্টার সিনড্রোম, এরকম বিভিন্ন ব্যামার আছে যেগুলি ক্রোমোজোমের সংখ্যাটা ঠিক থাকে না, জন্মের থেকে ক্রোমোজোমের সংখ্যা কম বা বেশি থাকে। তা সেই প্রবলেমগুলি ধরা যাবে। ওকে, এবং ক্রোমোজোমের যেগুলি স্ট্রাকচার, ধরো একটা ক্রোমোজোম নর্মাল ক্রোমোজোম এরকম হতে লাগে, কিন্তু দেখা যাচ্ছে এই সেলগুলির ক্রোমোজোমগুলিকে যখন অ্যানালাইসিস করা হচ্ছে, দেখা যাচ্ছে একটা পার্টিকুলার ক্রোমোজোম যেটা এমন হতে লাগে সেটার কিছু পার্ট মিসিং নাই, এরকম কিছু। এটাও একটা জেনেটিক ডিসঅর্ডারস, ঠিক আছে। অনেক সময় ক্রোমোজোমের কিছু ইম্পর্টেন্ট পার্ট কি থাকে, মিসিং থাকে, লস্ট হয়ে থাকে, মিসিং থাকে। তো এই ধরনের ক্রোমোজোমাল ডিসঅর্ডারস, ক্রোমোজোমাল স্ট্রাকচারের মধ্যে কিছু প্রবলেম আছে নাকি, ক্রোমোজোমের সংখ্যার মধ্যে কোনো প্রবলেম আছে নাকি, এই ধরনের জেনেটিক ডিসঅর্ডারস গুলাকে আমরা বাচ্চাটার জন্মের আগেই আমরা সেটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি, অ্যানালাইসিস করে নিতে পারি। এই ধরনের টেস্ট থেকে, অ্যামনিওসেন্টেসিস থেকে তোমার ডিএনএ বা ক্রোমোজোমের মধ্যে কিছু ডিফেক্ট যদি থাকে, কিছু জেনেটিক ডিজিজ যদি থাকে, সেগুলিকে আগের থেকে ধরা যায়। আর যদি সেটা আনট্রিটেবল হয়, তার কোনো কিওর যদি না থাকে, চিকিৎসা না থাকে, দেন ডক্টর অ্যাডভাইস ফর এমটিপি, তখন ডক্টর এমটিপি করার জন্য অ্যাডভাইস দেয়। এমটিপি মিনস মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সিটাকে টার্মিনেট করে দাও, অ্যাবর্শন করে দাও, বাচ্চাটাকে নষ্ট করে দাও। কারণ এটা জন্মালে পরে এর মধ্যে নানা ধরনের জেনেটিক ডিসঅর্ডারস থাকবে, যার কোনো চিকিৎসাই নেই। কিন্তু এই টেস্টটা প্রথম 3 মাসের মধ্যে, ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে করাটা ভালো। কারণ যদি ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম 3 মাসের মধ্যে যদি টেস্টটা করে যদি কোনো জেনেটিক ডিজিজ আছে বলে প্রমাণ হয়, তাহলে এমটিপিটা সেফ হবে। অল্প বয়স হওয়ার পর, ফিটাসটা অল্প বয়স হওয়ার পর যদি তুমি টেস্ট করো আর তাতে যদি কোনো জেনেটিক ডিফেক্ট ধরা পড়ে, তখন এটাকে, এই বাচ্চাটাকে নষ্ট করতে কিন্তু এটা ভেরি রিস্কি মেডিকেল প্র্যাকটিস হয়ে যায়। এটাতে মার লাইফেরও থ্রেট চলে আসে। এই জন্য প্রথম 3 মাসের মধ্যে টেস্টটা করতে লাগবে। অবশ্য এই যেটা টেস্ট, এটার মিসইউজ আমাদের দেশে হয়। এই টেস্টের নামে বাচ্চার যেটা সেক্স, সেটাকে মানুষ ডিটারমিনেশন করে। অবশ্য সেক্স ডিটারমিনেশন অফ দ্য ফিটাস এটা কিন্তু প্রোহাইবিটেড, আমাদের দেশে কিন্তু নিষিদ্ধ। কারণ এটার জন্য কি হয়, স্ত্রী ভ্রূণ হত্যাটা বেড়ে যায়। আমাদের দেশে এরকম অনেক স্টেটস আছে যেখানে স্ত্রী ভ্রূণ হত্যার রেটটা অনেক বেশি। তারা বাচ্চাটার জন্মের আগেই তার সেক্সটাকে তারা ডিটারমিন করে নেয়, জেনে যায় এটা মেয়ে না ছেলে। যদি এটা মেয়ে হয়, তখন তারা কি করে, তারা অন্য কোনো মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে বাচ্চাটাকে নষ্ট করে দেয়। এভাবে আমাদের দেশে ফিমেল ফিটিসাইড, এই প্র্যাকটিসটা আমাদের দেশে কিন্তু এখনো চলছে। আর এটাকে বন্ধ করার জন্য কিন্তু অনেক কঠিন আইনও প্রণয়ন করা হয়েছে আমাদের দেশে। এই জন্য প্রত্যেকটা ল্যাবরেটরিতে বলা আছে যে অ্যামনিওসেন্টেসিস বা আলট্রাসোনোগ্রাফির দ্বারা বাচ্চার কখনো সেক্স ডিটারমিনেশন করা হবে না। এটা নিষিদ্ধ, আইনতভাবে নিষিদ্ধ আমাদের দেশে। ঠিক আছে, হ্যাভি পানিশমেন্ট আছে যদি কেউ করে। তাহলে এই গেল আমাদের অ্যামনিওসেন্টেসিস। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করছি অ্যাবাউট এনটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ।